হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি তে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। যেমনটা দেখতে পাচ্ছ, আজকে আমরা আরআরবি এনটিপিসি PYQ সলিউশন করব, যেটা আমাদের কোনো না কোনো পরীক্ষাতে অলরেডি এনটিপিসি এসছে। সেরকমই একটা কোশ্চেন পেপার ম্যাথ পোর্শনটা আমরা এখানে আলোচনা করব। তো চলো সময় না নষ্ট করে চলে যায় আজকের ক্লাসে। আজকের প্রথম অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছ। 2600 की धनराशि को दो भाग में इस प्रकार विभाजित करके उधार दिया गया था कि पहले भाग पर प्रति वर्ष 10% की दर से 5 वर्ष का साधारण ब्याज, दूसरे भाग पर प्रति वर्ष 9% की दर से 6 वर्षों का साधारण ब्याज का बराबर है। 10% की दर पर उधार दी गई राशि ज्ञात कीजिए। প্রশ্নটা বোঝা গেল? প্রশ্নে বলা হয়েছে যে 2600 টাকা ছিল, সেই 2600 টাকা দুটো পোর্শনে ভাগ করে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে 10% রেট অফ ইন্টারেস্টে, একটা দেওয়া হচ্ছে 9% রেট অফ ইন্টারেস্টে। এটা 5 বছরের জন্য আর এটা 6 বছরের জন্য। দুটোই কিন্তু সিম্পল ইন্টারেস্ট। কিন্তু সিম্পল ইন্টারেস্ট হলেও এদের যে টোটাল এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে করে এদের যে সুদটা সেটা একই হয়। তাহলে বলছে যে তোমার 10%-এ যে পরিমাণ অর্থ রাখা হয়েছে সেটা হিসাব করতে বলছে। তো এটা করার সময় আমরা কিভাবে করব? এই যে 10% মানে কত? 10% মানে হচ্ছে তোমার 10%-এর অর্থ হচ্ছে 1/10। অর্থাৎ 10 টাকা যদি প্রিন্সিপাল হয় তাহলে 1 টাকা হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট। কিন্তু এখানে 5 বছর দেওয়া আছে, তাহলে 5 বছরের ক্ষেত্রে 5 ইয়ার্সের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 10 বছরে, মানে 10 টাকার ইন্টারেস্ট হচ্ছে 5 টাকা। এটা কিন্তু 5 বছরে। ওকে, একই রকম ভাবে তোমাকে 9%-এর ক্ষেত্রে দেখতে হবে। 9%-এর ক্ষেত্রে হচ্ছে 9/100, তাই তো? 9/100 হয়। তাহলে 6 বছরের ক্ষেত্রে 6 বছরে হচ্ছে কত? 6 বছরে হচ্ছে এটা ওপরে গুণ হয় তো, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 9/6 হচ্ছে 54। অর্থাৎ 100 টাকা যদি তোমার মূলধন হয় তাহলে 54 টাকা হচ্ছে তোমার তার ইন্টারেস্ট 6 বছরের। এখন বিষয় হচ্ছে যে এখানে বলা আছে ইন্টারেস্ট দুটো সমান, কিন্তু দেখো এখানে আছে কিন্তু আমার অসমান। তাহলে এটাকে অসমানটাকে সমান করতে গেলে আমাকে কি করতে হবে না, এখানে 54 দিয়ে গুণ করতে হবে, তার মানে নিচেও 54 দিয়ে তোমাকে গুণ করতে হবে। একই রকম ভাবে এখানে 5 দিয়ে গুণ করতে হবে এবং এখানেও 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? এইভাবে সহজভাবে আমরা কিন্তু করতে পারবো। তাহলে এটা হচ্ছে যদি 5400 টাকা রাখা হয় তাহলে এই 5 ইন্টু 54 পাওয়া যাচ্ছে, এবং যদি এই 5000 টাকা রাখা হয় তাহলে 5 ইন্টু 54 মানে একই পরিমাণ পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখন বিষয় হচ্ছে যে তোমাকে বলেছে এই দুটো সমান। এখন যদি এই দুটো সমান হয় তাহলে এদের কি রেশিওতে এরা ভাগ হচ্ছে সেটা বুঝতে পারছো? মানে 10%-এ যেটা হচ্ছে সেটা হচ্ছে 54/50। ঠিক আছে? তাহলে তুমি যদি এটাকে কাটাকুটি করো তাহলে হচ্ছে 27:25। বুঝতে পারলে? তাহলে তোমাকে বলেছে 10%-এর ক্ষেত্রে, অর্থাৎ এই যে 27 অনুপাতটা, তাহলে দুটোই মিলে হচ্ছে কত বলো? 52। তাহলে 52 অনুপাত সমান যদি তোমার 2600 টাকা হয় তাহলে বুঝতে পারছো এটা কত গুণ হয়েছে? এটা গুণ হয়েছে তোমার 52, 52কে তোমার 5 দিয়ে গুণ করলে হয় 260, আর একটা শূন্য মানে 50 দিয়ে গুণ করছি। তাহলে এখানে আমাকে বের করতে হবে 27 অনুপাতটা। তাহলে 27-এর ক্ষেত্রেও তোমার গুণ হবে ইন্টু 50, অর্থাৎ 1350। দেখো এটাই কিন্তু তোমার এখানে অপশনে উত্তরটা রয়েছে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু খুব সহজ ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কিন্তু উত্তরটা বের করে আনতে পারি। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো।
এখানে বলেছে यदि x इज इक्वल टू a sin t y इज इक्वल टू b tan t है तो a स्क्वायर बाय एक्स स्क्वायर माइनस बी स्क्वायर बाय वाई स्क्वायर का মান জ্ঞাত कीजिए। ঠিক আছে, মান বের করতে বলেছে, তাহলে তুমি কি করবে, এখানে a রাখতে হবে, এখানে নিচে x আনতে হবে, তাই তো? তাহলে এই জায়গা থেকে তুমি কি করবে, এটাকে করবে a বাই x। তাহলে a বাই x মানে কি হচ্ছে 1 বাই sin t। দেখো a t a sin t আর x চলে আসছে, তার মানে তুমি এটাকে বলতে পারো যে এটা হচ্ছে আমার কোসেক t। ওকে, তাহলে একই রকম ভাবে তুমি যদি দেখো তাহলে b বাই y টা কত হবে 1 বাই tan t হচ্ছে, দেখো তার মানে হচ্ছে cot t, তাই তো? তাহলে এরপরে কি বলেছে দেখো, এইটাকে বলেছে বের করতে, তাহলে এটার স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তার মানে এটা স্কোয়ার বাই এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার টি মাইনাস কট স্কোয়ার টি। এটা আমরা থিটার ক্ষেত্রে জানি এটার ভ্যালুটা কত হয়, থিটা বা যে কোনো অ্যাঙ্গেল টি এর ক্ষেত্রেও একই হবে। তাহলে এটার সময় আমরা জানি যে এটা একটা ফর্মুলা রয়েছে 1, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমার 1। চলে আসছে নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, यदि p इज इक्वल टू এটা হয় और q इज इक्वल टू এটা হয় है तो p बाई q का मान ज्ञात कीजिए। ঠিক আছে, p বাই q এর মান বের করতে বলেছে, তাহলে এখানে p টা তুমি দেখো এরকম দেখতে পাচ্ছ কিনা, p ইজ ইকুয়াল টু 0.3 এটার স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.3। ঠিক আছে, 0.3, আচ্ছা প্লাস নেই এখানে মাইনাস আছে, তাই তো? সেকেন্ডটা দেখো, মানে এই অংশটা দেখো 0, এটা 0.3 আর এখানে নিচ্ছি 0.03, আর এটা দেখো 0.003 স্কোয়ার কিনা, এটা স্কোয়ার হচ্ছে, তার মানে তুমি বলতে পারো 0.3 থেকে 0.03, এটাই ফর্মুলা, এটার স্কোয়ার। একই রকম ভাবে কিউ এর ভ্যালুটা দেওয়া আছে দেখো 0.54, এটা সরাসরি আমাদের প্রোভাইড করা আছে। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ দেখো 0.30, আর এটাকে আমি লিখছি 0.03, তার মানে 0.27 এটার বর্গ। তাহলে এটার যখন আমরা বর্গ করে দিচ্ছি, তোমাকে পি বাই কিউ যেহেতু বার করতে বলেছে, তাহলে পি বাই কিউ ডাইরেক্ট মানটা বসাও তুমি। পি এর মান কত 0.27 ইন্টু 0.27 বাই 0.54, তাহলে এটা কেটে যাচ্ছে 2 হচ্ছে, তাই তো? তাহলে এটার অর্ধেক কত হবে 0.135 হবে। উত্তরটা তো দেখতেই পাচ্ছ। চলে আসছি পরের অঙ্কে, নিম্নলিখিত কে হাল কিজিয়ে। ঠিক আছে, আমাদের হিন্দি পড়তে অনেক সময় অসুবিধা হয়, তো যাই হোক আমরা মোটামুটি বুঝতে বা পড়তে পারছি, এরকম পড়া হলে কিন্তু মোটামুটি করতে পারবে। ঠিক আছে, ইংলিশ আমাদের খুব একটা অসুবিধা হয় না, কিন্তু হিন্দিটাতে একটু প্রবলেম হতে পারে, তো যেরকম পারবে সেটা আমাদের অঙ্ক বিষয়ে আমাদের অতটা সমস্যা হবে না। যাই হোক, এটার ভ্যালুটা তোমরা কিভাবে বের করবে দেখো, এখানে যখন তুমি করবে তখন বদমাস রুল ইউজ করবে এবং ব্র্যাকেটের কাজটা আগে করে নেবে, তাহলে যাই লেখা থাক এটা অ্যাজ ইট ইজ রেখে দেবে, যদিও এটা করে নিলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, কারণ এটাতে কোনো এফেক্ট পড়ছে না, কিন্তু তা সত্ত্বেও এটা তোমরা এরকম ভাবে রেখে নাও। এবার এটা রাখছো 3/4 করো, আর এইটা দেখো তোমার এখানে ক্যালকুলেশনটা আগে করে নাও, তাহলে এখানে হচ্ছে তোমার কত হবে, এটা হচ্ছে 1/6 প্লাস 5/6, আর এখানে বাইরে রয়েছে দেখো 4/21, এটাই রয়েছে। তাহলে 1/2 ইন্টু 2/3 মাইনাস 3/4, আর এটা 1 হয়ে যাচ্ছে, আর এটা 4/21, তাহলে কাটাকুটি যাচ্ছে দেখো 4 4, এটা হচ্ছে 7, কিছু নেই মানে 1 আছে,
তাহলে এখানে কত যাচ্ছে কাটাকুটি হয়ে, এটাও দেখো কাটছে, 1-3 থেকে 1-7, মানে 21 আসছে নিচে, তাহলে হচ্ছে 7 - 3 মানে 4-21। দেখো এখানে অপশনে রয়েছে 21টা ঠিক মতো পরিষ্কার আসেনি, অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, यदि एक समीकरण x² - 2x + 1 = 0 को संतुष्ट करता है, माने सिद्ध करे, तो x³ - 1/x³ का মান জ্ঞাত कीजिए। ঠিক আছে, তো এখানে প্লেন কথা হচ্ছে যে আমাকে এই সমীকরণটাকে যদি মানতে হয়, x সমীকরণটাকে সন্তুষ্ট করে, এই কথাটা বলেছে। তার মানে কি এখানে x এর ভ্যালুটা তোমাকে কিন্তু বের করে নিতে হবে। তাহলে এটা তোমরা জানো, এখানে একটা ফর্মুলা ডাইরেক্ট রয়েছে, এটা স্কয়ার = 0 দেখতে পাচ্ছি আমি, তার মানে x - 1 ইন্ডিভিজুয়ালি 0, তার মানে এখানে দুটোর ক্ষেত্রে যেহেতু সমান হচ্ছে, তাহলে আমি একটা মান নিলাম যে কোনো x - 1 = 0, তাহলে x পাচ্ছ তুমি 1। তাহলে x এর মান যদি 1 হয় তাহলে 1³ - 1/, এটা যদি স্কয়ারও হয় তাও কিন্তু 1ই হবে, আর যদি কিউব হয় তাও কিন্তু 1ই হবে। ঠিক আছে, এখানে আছে, তাই তো, এটা উপরটাতে নেই। ওকে, তাহলে তুমি কত পাচ্ছ এখান থেকে? 1 - 1 = 0। চলে আসছি পরের কোশ্চেনে। एक चुनाव में केवल 2 उम्मीदवार थे, विजयी उम्मीदवार को कुल मतों का 48% मत प्राप्त हुए हैं, তাহলে উইনার পেয়েছে কত? 48%। उसके विरोधी उम्मीदवार को, যে রানার্স আপ আর কি, সে কত পেয়েছে? উম্মিদবার কো 6800 মানে 6800 ভোট পাওয়া গেছে। मत प्राप्त हुए जो कुल मतों का 34% के बराबर है, মানে এটা সমানই হচ্ছে কিন্তু 34%। তার মানে উইনার নিল 48%, রানার্স আপ যে গেছে সে 34% নিয়েছে। कुछ मत अमान्य थे, विजयी उम्मीदवार को विनिंग मार्जिन और अमान्य मतों का संख्या क्रमशः क्या होगा। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। তার মানে উইনার যদি এতটা পেয়েছে, রানার আপ যদি এতটা পেয়েছে, তাহলে ক্যান্সেল ভোট, যেটা ক্যান্সেল ভোট সেটা কত হচ্ছে? ক্যান্সেল ভোটটা হচ্ছে 100 - 48 + 34, তার মানে 100 - 8 4 12 2, 8 4 12 2, হাতে রইল 1, 4 3 এটা 82 হচ্ছে, মানে 18% ভোটটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এরপরে দেখো কি বলেছে, যে 34% যদি 6800 হয়, তাহলে তোমাকে বলেছে বিজয়ী উম্মিদবার কা উইনিং মার্জিন কিতনা है। তো উইনিং মার্জিন মানে এদের ডিফারেন্স, কার কার ডিফারেন্স, এই দুটোর ভেতরের ডিফারেন্সটা তোমাকে বের করতে হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি 48 - 34 মানে হচ্ছে 14%। তার মানে তোমাকে 14%টা বার করতে হবে আর 18%টা বার করতে হবে। এখন দেখো, যদি তোমার 34% এটা = 6800 ভোট হয়, তার মানে কত গুণ হয়েছে? তুমি জাস্ট ভ্যালুটাকে মনে করো 200, তাই তো। তাহলে 14% মানে আমাকে প্রথম কোনটা বলেছে? উইনিং মার্জিন, তাহলে উইনিং মার্জিন মানে হচ্ছে 14%। 14% এর ক্ষেত্রেও 200 গুণ হবে, মানে হবে 2800। এবং অমান্য ভোট মানে যেটা বাতিল ভোট সেটা হচ্ছে 18%, এর ক্ষেত্রেও 200 গুণ হবে, মানে 3600। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। অপশন ডি তে দেখো পরিষ্কার উত্তরটা রয়েছে 2800 মত আর 3600 মত। বুঝতে পারলে? চলে আসছে নেক্সট কোশ্চেনে। দেখো,
ए किसी कार्यों का 12 दिन में पूरा कर सकता है, बी ए के तुलना में 20% कम कार्यकुशल है, অর্থাৎ কম তার ভেতরে কর্মদক্ষতা রয়েছে, তাহলে বি के কাজ पूरा करने के लिए कितना दिन का समय लगेगा। এখন দেখো এ আর বি দুটো ক্যারেক্টার রয়েছে, এখন আমাদের এর যে কর্মদক্ষতা, ঠিক আছে, এর যেটা এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সিটা কি বলছে, বি এ के तुलना में 20% কম, বি এর তুলনায় কম, অর্থাৎ এ কে যদি আমরা 100% ধরি তাহলে 20% কম 80, তাহলে এটাকে আমরা রেশিওতে যদি কেটে দিই মনে মনে, তাহলে এটা হচ্ছে 5 থেকে 4। এবারে বিষয়টা হচ্ছে এফিসিয়েন্সি যা রেশিওতে থাকবে 5:4 এখানে রেশিওতে রয়েছে, তাহলে টাইমটা হবে এর কিন্তু উল্টো রেশিওতে, অর্থাৎ 5:4 হলে 4:5 হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, বি এ किसी कार्य को 12 दिन में पूरा करता है, মানে এই 4 রেশিওর জন্য এ কিন্তু 12 দিন সময় নিচ্ছে, 12 দিন সময় নিচ্ছে, তাহলে কত গুণ হয়েছে, 3 গুণ। তাহলে এ এর 5 রেশিওর জন্য কত দিন নেবে, 15 দিন। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। ए किसी कार्य को 20 दिन में पूरा कर सकता है और बी अकेले उसी कार्य को 30 दिन में पूरा कर सकता है, তাহলে এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি সেই কাজটাই 30 দিনে করতে পারে। किसी अन्य कार्य के कारण ए कार्य पूर्ण होने के पहले ही कार्य छोड़ देता है और शेष 5 दिन तक बी अकेले ही कार्य किया, इस स्थिति में कार्य का पूर्ण करने में कुल कितने दिन का समय लगेगा। অর্থাৎ এরা কাজ শুরু করে, কিন্তু কাজ শুরু করলেও একে কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে চলে যেতে হয়, ছেড়ে দিতে হয়, ঠিক আছে, তখন শেষ 5 দিনটা কিন্তু শুধুমাত্র বি করে। তাহলে বি যদি বি এর কাজটাকে ধরা হয়, বি এর সাথেও কিছুটা করেছে, বি নিজেও কিছুটা করেছে, তাহলে এই মানে পরিস্থিতিতে বি এর কত সময় লাগবে কিভাবে বের করবে, এটা তোমরা লসাগু করে নাও, টোটাল কাজটাকে 60 ধরে নাও, তাহলে এর কর্মদক্ষতা হচ্ছে 3, কিভাবে পেলাম, 60/20, আর এর কর্মদক্ষতা কত, এটা আমরা কিন্তু জাস্ট ধরে নিচ্ছি, 60/30 মানে হচ্ছে 2। তাহলে টোটাল 60 দিনের কাজ ছিল, 60 দিনের কাজের ভেতরে এ কিছুটা করে চলে যায় এবং বি কিন্তু পুরোটাতেই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে, কিন্তু এ চলে যাওয়ার পরে যে দিনটা সেইটা দেখো এখানে দেওয়া রয়েছে 5 দিন, তাহলে 5 দিনে এ যেহেতু প্রতিদিন 2 করে কর্মদক্ষতা মানে 2 করে কাজ করে, তাহলে টোটাল কাজ কত করছে 10, তাহলে এ বি এটা কিন্তু অনলি বি করেছে, তাহলে এ প্লাস বি এরা যৌথভাবে যেটা করেছে সেটা কত, 60 - 10 মানে হচ্ছে 50, তাহলে এই 50টা এদের যৌথ কর্মদক্ষতায় করেছে, তাহলে রিকোয়ার্ড টাইম এ প্লাস বি কতদিন সময় নিয়েছে, সময় কতটা নিয়েছে সেটা হচ্ছে 50/2 + 3, 2 + 3 মানে হচ্ছে এদের কর্মদক্ষতার যোগফল, এটা হচ্ছে 10 দিন। তাহলে এ প্লাস বি নিয়েছে 10 দিন কাজটা করতে, আর বি শুধু লাস্ট 5 দিন করেছে, তাহলে টোটাল কাজটাতে কিন্তু বি ছিল, তাহলে টোটাল কত সময় লাগবে, টোটাল লাগবে এদের যৌথভাবে 10 দিন আর বি এর করা লাস্ট 5 দিন, তার মানে 15 দিন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। देखो एक क्वेश्चन की बोले किन्हीं 2 संख्याओं का योग 1500 है, उनका लघुत्तम समाप्रवृत्त
অর্থাৎ এলসিএম যেটাকে আমরা লসাগু বলি সেটা হচ্ছে 16,379। दोनों संख्याओं का ज्ञात कीजिए। ঠিক আছে, সংখ্যা দুটোকে বের করতে হবে বলছে। তাহলে দুটো সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটার ভ্যালুটা হচ্ছে 1500, অর্থাৎ যোগফলটা 1500 হচ্ছে কিনা তোমাকে দেখতে হবে। এবার আরেকটা কি, উস্কা লঘুত্তম সমাবর্তক, অর্থাৎ যদি দুটোই ধরো মৌলিক সংখ্যা হয়, দুটোই যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তাদের যেটা গুণফলটা হবে, ঠিক আছে, যেহেতু গসাগু এক হয়ে যাচ্ছে তাহলে তাদের যেটা গুণফলটা হবে সেটা কিন্তু হবে এলসিএম এর সমান, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু হবে 16379। এখন তোমাকে দেখতে হবে অপশনে এই দুটোর যোগফলও আছে 1500, এরও আছে, এরও আছে, এরও আছে, তার মানে এটা কিন্তু ডিটেক্ট করা যাচ্ছে না। তাহলে এবার তোমাকে ডিটেক্ট করতে গেলে এদের গুণটা দেখতে হবে। তাহলে গুণে দেখো 3 7 21 আসার কথা, মানে ইউনিট ডিজিটে 1 আসার কথা, তাহলে এটা হবে না। এটা 3 7 21, এটাও একই কারণে হবে না। এটা 9 1 কে 9, আবার এটাতেও হচ্ছে 9 1 কে 9। ঠিক আছে, তাহলে এই দুটোর ভেতরে তোমাকে চেক করতে হবে। এখন যদি গুণ করতে হয় তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে, তাই তো? এখন যদি আমাদের পুরো গুণটা করতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাহলে যে কোনো একটা অপশন, তুমি তো এখানে উত্তরটা দেখতে পাচ্ছ, যে কোনো তুমি এই দুটোকে তুমি শর্ট লিস্ট করে নিয়ে এসছো। এবারে 1479 কে 21 দিয়ে তুমি গুণ করো, তাহলে হচ্ছে 9 7 4 1, আর এটা হচ্ছে 9 2 18, 9 2 হচ্ছে 18, আর 7 2 হচ্ছে 14, 4 আর হাতে রেখে 9 2 18, মানে 9 দুগুণে 18, হাতে রইল 1, 7 দুগুণে 14 আর রেখে 15, 5 হাতে রইল 1, 4 দুগুণে 8 রেখে 9। এইটা এটার মধ্যে তোমাকে আর পুরোটা কষার দরকার নেই। এখানে দেখো 9 আসছে, এখানে 8 সাথে আসছে 15, 8 সাথে আসছে 15, তাহলে এখানে কিন্তু আমার 7 আছে, তার মানে এটা হবে না। তাহলে 1479 এর জায়গায় এবার আমরা নেব 89, তাই তো? এবারে 11 দিয়ে গুণ করব, তাহলে 9 8 4 1, এটাও রিপিট হবে 9 8, দেখো এখানে 9 8 সাথে 15, 9 8 17 7, ঠিক আছে, মানে এই জায়গাটা চলে আসছে। তাহলে এটাই হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। इस सबसे लंबे स्तंभ का लंबाई ज्ञात कीजिए जिसमें 10 मीटर 8 मीटर और 6 मीटर की बीमाओं वाले कमरे में रखा जा सकता है। অর্থাৎ এই 10, ঠিক আছে, এখানে দেখো এটা একটু কনসেপচুয়াল, সেই জন্য একটু ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এরকম ধরো একটা ঘর আছে, ওকে, এরকম একটা ধরো ঘর আছে যার লেন্থ দেওয়া রয়েছে, দেখো এটা 10 মিটার, এইটা হচ্ছে ধরো 8 মিটার, 8 ওপর নিচে, আর এটা ধরো 6 মিটার। তাহলে এটাতে বলছে সব থেকে বড় কি দণ্ড রাখা যাবে, এরকম ধরনের কোশ্চেনটা আছে। এটা যখন তুমি ক্যালকুলেশন করবে তখন তুমি দেখতে পাবে যে এখানে সব থেকে বড় যেটা রাখা যাবে সেটা হচ্ছে, দেখো এই পজিশনে, এখান থেকে শুরু, মানে এই প্রান্ত থেকে আমার শুরু হচ্ছে আর ওই প্রান্তে গিয়ে আমার শেষ হচ্ছে, এইটা হচ্ছে কিন্তু হাইয়েস্ট লেন্থ। তাহলে এটা যখন আমি ক্যালকুলেশন করব, আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব? তোমরা হয়তো ফর্মুলা জানো, এগুলো খুব ইজি জিনিস, না আমি একটু ভিজুয়ালাইজড করে দিচ্ছি পুরো ব্যাপারটাকে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখো এই প্রান্ত থেকে তোমার ওই প্রান্ত আছে,
তাহলে তোমার অ্যাকচুয়ালি কি করতে হবে, এই যে তলাতে রয়েছে এই প্রান্তটা, এটাকে কানেক্ট করতে হবে। অ্যাকচুয়াল তোমাকে যদি দেখতে হয় এইটার লেন্থ তোমাকে বার করতে হবে। এটার লেন্থটা এই যে ব্ল্যাক কালারের যেটা দণ্ডটা দেখতে পাচ্ছ, এখন এটা বের করতে গেলে তোমার কাছে কি কি আছে না, এই যে এইটা এর যেটা সাথে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের তলাটার যে কানেকশন পয়েন্টটা, এটাকে আমি কানেক্ট যদি করি তাহলে এটা হচ্ছে 10, যেহেতু এটা 10 তাহলে এটা 10, এটা 10, সবগুলোই 10, তাহলে এটা 10 যদি হয় আর এইটা কত আছে, এটা হচ্ছে 6, তাহলে এখানে কত হচ্ছে বলো, এই যে জায়গাটা এটা কত হচ্ছে, এটা হচ্ছে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, দুটোর যোগফল বাই মানে রুট আন্ডার। এরপরে যখন আমি এটার সাথে এটাকে নেব তখন এটা স্কোয়ার করলে কত আসছে, 10-এর স্কোয়ার, 16 স্কোয়ারের রুট ওভারের তার স্কোয়ার, মানে এটা থাকলো প্লাস ধরে নাও এই যে এটা 8 মিটার এসছে, তাহলে প্লাস 8 মিটার এটা স্কোয়ার। এইটার আমি পুরোটার রুট আন্ডার করে দিচ্ছি, ফর্মুলা তোমরা ডাইরেক্ট দেখবে এটা পেয়ে যাবে। তাহলে এখান থেকে কত আসছে 100, আর এটা তো দেখো আসছে টোটালটাতে 36 আর 84-তে 100, মানে রুট 200। রুট 200 মানে হচ্ছে তোমার 25, তাই তো? আচ্ছা 25 না, আমি 100 থেকে করছি, 2 ইন্টু 100, তাহলে 100 মানে 10√2, 10√2 মিটার হচ্ছে সব থেকে বড় রাখা দণ্ডটার দৈর্ঘ্য। এটা কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারলাম। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এক্স এর মান বের করতে বলেছে, তাহলে এখান থেকে কি করবে, রুট এক্স সমান কত হয়, √3 মাইনাস √2, এটা এদিকে চলে আসছে। তাহলে এক্স এর মান বলেছে মানে রুট এক্স এর স্কোয়ার করে দাও, তাহলে পাচ্ছ √3 মাইনাস √2 এটার স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে পাচ্ছ 3 মাইনাস 2 ইন্টু √3 ইন্টু √2, আর এটা হচ্ছে 2, মানে 5। এই দুটোকে যখন যোগ করছি 5 আসছে, আর এটা হচ্ছে 2√6, 5 প্লাস 2√6 মাইনাস 2√6, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো, एबीसीडी एक समांतर चतुर्भुज है। আচ্ছা, समांतर चतुर्भुज মানে হচ্ছে রম্বস। भुजा बीसी को ई तक इस प्रकार बढ़ाया जाता है कि बीसी इज इक्वल टू सी ई है। ए सी डी का बिंदु पी प्रतिच्छेदित करती है। त्रिभुज एडी का क्षेत्रफल इनमें से किसके बराबर होगा। देखो ছবি না আঁকলে কিন্তু এটা ক্যালকুলেশন করা জটিল, তাহলে আমরা এটার ছবি আঁকবো, ছবি আঁকলে বিষয়টা সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের একটা রম্বস আছে, দেখো তাহলে একটা রম্বস নিচ্ছি, এই হচ্ছে আমাদের একটা রম্বস ধরে নাও, ঠিক আছে, এই রম্বসটা। তাহলে এবিসিডি রম্বসের নাম দিচ্ছি। আচ্ছা একটু নিচে করছি তাহলে সুবিধা হবে। দেখো এখানে নাম দিচ্ছি এ বি সি ডি। এবারে কি বলছে দেখো, एबीसीडी एक समांतर चतुर्भुज है, একটা রম্বস। भुजा बीसी को ई तक इस प्रकार से बढ़ाया जाता है कि बीसी इज इक्वल टू सीई है। তার মানে হচ্ছে কি, এর সাথে আমরা যদি দেখি যে একটা 4 সেন্টিমিটার ধরো, হ্যাঁ এটা 4 সেন্টিমিটারের
4 সেন্টিমিটারের এরকম ভাবে বাড়িয়ে নেওয়া হলো, এমন ভাবে বাড়ানো হলো যাতে কিনা ঠিক আছে, এরকম ভাবে বাড়িয়ে নেওয়া হলো যাতে এই যে বিসিটা রয়েছে এটা সমান হচ্ছে সিই। এরপরে দেখো এখান থেকে এটাকে জুড়ে দেওয়া হলো, এই सीडी এই सीडी को बिंदु P में प्रतिच्छेदित करता है। अच्छा, P बिंदुते छेद करছে। त्रिभुज AB का क्षेत्रफल इसमें से किसके बराबर होगा? তাহলে AB মানে হচ্ছে, তাহলে এখান থেকে শুরু করে এখান থেকে গিয়ে আবার এখান থেকে এসে আবার এইখান পর্যন্ত এই পুরোটা, ঠিক আছে, এইটাকে আমাকে কিন্তু বের করতে হচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? তাহলে দেখো এই যে ত্রিভুজটা আছে এটার এরিয়াটা হচ্ছে প্র্যাকটিক্যালি দুটো পার্টে, একটা হচ্ছে, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিচ্ছি তোমাদের দেখতে যাতে সুবিধা হয়, এটা ফার্স্ট এটা সেকেন্ড। এখন এটা কিন্তু এটার পার্ট, মানে এই রম্বসটারই একটা পার্ট, কিন্তু এইটা হচ্ছে এটা রম্বসের বাইরে রয়েছে। তাহলে এই যে এলাকাটা দেখতে পাচ্ছ এটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে পোরশনটা তুমি দেখতে পাচ্ছ, এই পোরশনটা, ওকে, এবং তার সাথে এই যে পোরশনটা দেখতে পাচ্ছ এই পোরশনটা, এই দুটো পার্টের তোমাকে কিন্তু এরিয়াটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই ত্রিভুজটা এডিপি আর ত্রিভুজ পিসিই এর ক্ষেত্রে, এদের ক্ষেত্রে দেখো এই কোণটা সমান এই কোণটা, বিপরীত কোণ যেহেতু বিপ্রতীপ কোণ, ঠিক আছে, মানে দুটো সরলরেখা যখন ছেদ করে তখন এই যে বিপরীত দিকে যে কোণগুলো সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ, তাহলে বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এই কোণটা সমান হলো। আবার দেখো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই যে এই দুটো রম্বসের ক্ষেত্রে সমান্তরাল এবং এটার এক্সটেন্ডেড পার্ট হচ্ছে এইটা, তার মানে এটাও হচ্ছে কিন্তু এটার সমান্তরাল, মানে এইটা এবং এইটা হচ্ছে সমান্তরাল। তাহলে দুটো সমান্তরাল রেখা যদি আরেকটা রেখা দ্বারা মানে ছেদিতাংশ বলে এটাকে, তাহলে এই দুটো কোণ কিন্তু একান্তর কোণ, মানে এই কোণটা সমান এই কোণটা, ঠিক আছে, দুটো কন্ডিশন হলো। তৃতীয় কন্ডিশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে এই বাহুটা রয়েছে এটা কিন্তু কমন বাহু দুটো ত্রিভুজের ক্ষেত্রেই রয়েছে, ঠিক আছে। আরেকটা বিষয় দেখো লক্ষ্য করে, আরো কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে এই বাহুটা সমান হচ্ছে এইটা এবং এইটা সমান যেহেতু এইটা, তার মানে এইটা সমান হচ্ছে এইটা। তাহলে এরকম ভাবে কন্ডিশন দিয়ে তুমি দুটো কোণ নিয়েও করতে পারো, একটা বাহু নিয়েও, অথবা এই দুটো বাহু নিয়েও করতে পারো, আর এই যে সাধারণ বাহু যেটা বললাম, যে কোনো কন্ডিশনে এই দুটো হচ্ছে সর্বসম, ঠিক আছে। এডিপি আর ত্রিভুজ পি সিই এই দুটো কিন্তু সর্বসম। এই দুটো যদি সর্বসম হয় তার মানে কি এদের কিন্তু ক্ষেত্রফল সমান, তার মানে এটা মানে হচ্ছে কিন্তু 1। তাহলে এইটা এর ভেতরে এসে দেখো ফোল্ড করলে কিন্তু ঢুকে যাচ্ছে এর ভেতরে, তার মানে কি এটার টোটাল যে এলাকা মানে এরিয়াটা পেলাম, এটা যেহেতু এটা পেয়েছি, তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ABCD ক্ষেত্রফলের সমান, মানে অপশন এ তে যেটা রয়েছে সেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। এই ব্যাখ্যাটা তোমাদের কিন্তু জানা খুব প্রয়োজন। চলে আসছি পরের কোশ্চেনে। এটা স্টেট থেকে কোশ্চেনটা রয়েছে,
স্ট্যাট থেকে কোশ্চেন দেখো আমরা কি করব, এখানে তোমাকে সাজিয়ে নিতে হবে। তাহলে 7 একটা রয়েছে, তারপরে আছে, আর দেখো কোথাও আছে নেই, তারপরে আছে 9, তারপরে আছে দেখো 12 কতগুলো রয়েছে, দুটো রয়েছে, 1 2, আর এখানে একটা 3টে, 1 2 3, ঠিক আছে। তারপরে আছে 13, 13 কতগুলো রয়েছে, দুটো 13 রয়েছে, ঠিক আছে। नीचे 20 छात्रों दोबारा गणित विषय में छात्रों द्वारा गणित विषय में 30 अंकों में से प्राप्त किया अंक दर्शाया गया है, মানে এই নাম্বারগুলো পেয়েছে। তাহলে বলছে दिए गए आंकड़ों का 2 इंटू माध्यिका माइनस बहुलक ज्ञात कीजिए। তারপরে আসছে 14, 14 কতগুলো রয়েছে, 1 2 3 4, আর নেই। তারপরে দেখো 15 আছে কটা, একটা। তারপরে 16 আছে একটা, তারপরে 17 আছে একটা, 18 আছে দেখো 3খানা, তারপরে আছে 19 একটা, আর 20 রয়েছে দেখো দুটো। তাহলে 20টা ডেটা আমাদের কমপ্লিট। ওকে, 20টার ডেটা আমাদের কমপ্লিট। এখন যদি, আচ্ছা এখানে বলে রাখি, এই যে মাধ্যিকা এবং বহুলক রয়েছে, এই দুটোর মানে তোমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে এখানে এই যে আমরা কি বললাম, মাধ্যিকা আর বহুলক, তাহলে মাধ্যিকা মানে হচ্ছে মিডিয়ান, মিডিয়ান, আর বহুলক মানে হচ্ছে মোড, মিডিয়ান আর মোড, এই দুটোর হিন্দিটা দেওয়া আছে। মাধ্যিকা আর এটা হচ্ছে বহুলক। ঠিক আছে, তাহলে এখানে মিডিয়ান আমরা কিভাবে বের করতে পারি, যখন দেখো 3টে থাকে, যখন ধরো 3টে থাকলো, যে কোনো ডেটা মানে ক্রমানুসারে থাকছে, ঠিক আছে, ক্রমানুসারে হয় মানের ঊর্ধ্বক্রমে কিংবা মানের অধক্রমে থাকছে, তখন আমাদের এই যে 3, ঠিক আছে, 3 + 1/2 করে দিলেই আমরা কিন্তু মধ্যমানটা পেয়ে যাচ্ছি, মানে সেকেন্ডটা। কিন্তু যখন তোমার জোড় সংখ্যক হবে, যেমন 4, তাহলে 4-এর ক্ষেত্রে কি হবে, একবার হবে 2/2, আরেকবার হবে 2/2 + 1। তাহলে এখানে 20টা রয়েছে, তাহলে 20টার ক্ষেত্রে হবে, যেহেতু টোটাল আমাদের 20টা ভ্যালু রয়েছে, তাহলে হবে 20/2 মানে হচ্ছে 10th, আর হচ্ছে তোমার 20th/2 + 1 মানে হচ্ছে 11th। তাহলে এখানে তোমাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে আমার 10তম, 10th, আর এইটা হচ্ছে আমার 11th। এই দুটোর ভ্যালু, এই দুটোর ভ্যালু গড় করে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে মিডিয়ান। তাহলে দুটোর ভ্যালু হচ্ছে 14 + 14 মানে হচ্ছে একই ভ্যালু, তার মানে হচ্ছে 14/2 করলে 14 আসছে, তাহলে আমাদের মিডিয়ানটা আসছে 14। এবারে মোড, মোড মানে কি, মোড মানে হচ্ছে এরকম একটা ডেটা যে রয়েছে, সেই ডেটার ক্ষেত্রে যে সংখ্যাটি বারে বারে আসছে, অর্থাৎ যার ফ্রিকোয়েন্সিটা সব থেকে বেশি, সেটাকে বলা হবে মোড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 14 4বার রয়েছে, সর্বোচ্চ রয়েছে, তাহলে এক্ষেত্রে মোড হচ্ছে, মিডিয়ান পেয়েছি 14 আর মোড পেয়েছি 14। তাহলে এখানে ক্যালকুলেশনে কি হবে, 2 × 14 - 14,
দুটো 14 থেকে একটা 14 বাদ গেল, মানে 14 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। वो छोटी से छोटी पूर्ण वर्ग संख्या ज्ञात कीजिए जो 12, 15 और 18 से पूर्णतः विभाज्य है। ঠিক আছে, অর্থাৎ ক্ষুদ্রতম সেই সংখ্যা নির্ণয় করো যেটি 12, 15 এবং 18 দিয়ে বিভাজ্য এবং সেটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তাহলে আমরা প্রথমে কি বের করব? 15, 12, 18 দিয়ে বিভাজ্য সংখ্যাটা বার করব, অর্থাৎ এদের লসাগু করব। তাহলে এদের লসাগু করানোর পদ্ধতি আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, সহজে যেটাই করতে পারবে সেটা হচ্ছে এলসিএম বা লসাগু মানে হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাকে দিয়ে, যে সংখ্যাটিকে এই সংখ্যাগুলিকে ভাগ করা যাবে, যে সংখ্যাটিকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে, তাহলে এই সংখ্যার ভ্যালুটার থেকে প্রত্যেকটার থেকে কিন্তু বেশি হবে। তাহলে আমি ধরে নিলাম যে সব থেকে বড় সংখ্যাটাই হচ্ছে লসাগু 18। তাহলে 18 দিয়ে ভাগ হতে গেলে 18 তো ভাগ যাচ্ছে, তাহলে 12কে 15কে পুরোটাকে ভাগ যেতে হবে। এখন একে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে দেখো কাটাকুটি করলে ওপরে আসছে 3, নিচে আসছে 2, মানে একটা 2 প্রবলেম করছে, তাহলে একটা 2 এখানে গুণ করে দাও। এরপরে যে সংখ্যাটা পেলাম সেটা দেখো 12 দিয়ে এবং 18 দিয়ে বিভাজ্য হচ্ছে, কিন্তু 15 দিয়ে হচ্ছে না। কারণ কি? যখন আমরা 15 দিয়ে করছি তখন কাটাকুটি করলে দেখো ওপরে চলে আসছে, ঠিক আছে, ওপরে চলে আসছে 12 আর নিচে চলে আসছে 5, মানে একটা 5 প্রবলেম করছে, তাহলে একটা 5 দিয়ে গুণ করে দাও। তাহলে এবারে যে ভ্যালুটা পেলে সেটা হচ্ছে 180। অর্থাৎ তোমার এই যে 180 সংখ্যাটা সেটা কিন্তু 12, 15 এবং 18 দিয়ে বিভাজ্য, কিন্তু বলেছে वो छोटी सी छोटी পূর্ণ বর্গ সংখ্যা জ্ঞাত कीजिए। এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো এইখানে 2 ইন্টু, তাহলে এখানে তোমার কি কি রয়েছে 118 ভিতরে, সেটা হচ্ছে 2 ইন্টু 9, তাহলে একটা 2 রয়েছে, মানে 2 স্কোয়ার নাও। এখানে একটা 2, এখানে একটা 2। এবারে 9 এর ভেতরে কি রয়েছে 3 স্কোয়ার, আর এখানে কি রয়েছে একটা সিঙ্গেল 5। এখন পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে কি? এখানে 2 বেরোচ্ছে, 3 বেরোচ্ছে, কিন্তু 5-এর অভাব রয়েছে। সেই অভাবটাকে যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, যেটা হবে 30। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আসছে আমার 900। চলে আসছি পরের কোশ্চেনে। एक व्यक्ति ने अपने पूंजी का हाफ भाग 5% वार्षिक ब्याज के दर पर, अपनी पूंजी का 1/3 भाग 8% वार्षिक ब्याज के दर पर और शेष हिस्सा 10% वार्षिक ब्याज के दर पर निवेश किया। एक वर्ष में उसके तीनों निवेश से प्राप्त कुल आय 820 रुपया है, तो उसके कुल निवेशित पूंजी ज्ञात कीजिए। ঠিক আছে, তাহলে তুমি ধরো এই যে সংখ্যা তিনটা দেখতে পাচ্ছ, 1-এর 2, 1-এর 3 আর 1-এর 6, সরি 1-এর 2 প্লাস 1-এর 3, আর বাকিটা তোমাকে বের করতে বলেছে। তাহলে বাকিটা কি আসবে? এই দুটোতে যোগ মানে 5-এর 6, 1 থেকে বিয়োগ মানে হচ্ছে 1-এর 6। তাহলে তিনটা জায়গায় এইভাবে ইনভেস্টমেন্ট আছে। তাহলে এটাকে আমি এই রেশিওতে যদি নিয়ে আসি তাহলে আমি এটাকে সরাসরি বলতে পারি, টোটালটা যদি আমার 6 ছিল তাহলে 6-এর হাফ মানে এটা 3, এটা হচ্ছে 1-এর 3 মানে 2, এটা হচ্ছে 1। এইভাবে টোটাল 6টাকে ইনভেস্টমেন্ট করা হয়েছে, তাই তো? এবারে বলছে যে 5% ইন্টারেস্টে দেওয়া হচ্ছে হাফ ভাগটা। ওকে, তাহলে এখান থেকে তুমি ধরে নাও, এটা আরো হিসাবের সুবিধার্থে তুমি এটাকে ধরে নাও, এটা যদি 300 হয় এটা হচ্ছে 200,
এটা হচ্ছে 100 এবং এটাকে আমি তখন 600 ধরছি। তার মানে 600 টাকা টোটাল ইনভেস্টমেন্ট, তার রেসপেক্টে 300 এখানে, 200 এখানে, 100 এখানে। এটা আমি যে কোনো ধরতে পারি। এটা আমি কেন 100 দিয়ে গুণ করলাম, যেহেতু আমার এগুলো তিনটেতে পার্সেন্টেজ রয়েছে, বুঝতে পারছো? তাহলে দেখো এবারে কি হচ্ছে, আমার 5% ইন্টারেস্টে যেখানে ইনভেস্ট করেছে সেখানে 20 টাকায় 1 বছরের সুদ পাচ্ছি 1 টাকা। কিন্তু এখানে আমার আছে 300, তার মানে এটাকে 15 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হচ্ছে 15। নেক্সট আছে আমার 10%, 8%, সরি। তাহলে 8% মানে হচ্ছে 8 এর 100, কিন্তু এখানে আছে 200, মানে 2 দিয়ে গুণ করব। থার্ড হচ্ছে আমার এখানে আছে 10%, 10 মানে 10-এর 100, কিন্তু এখানে আমার আছে, আচ্ছা 100 আছে, তাহলে এটা হচ্ছে 100। তাহলে আমি দেখতে পাচ্ছি 100, 200 আর এটা হচ্ছে আমার 300 টোটাল ইনভেস্টমেন্ট। আর তার জন্য আমার সুদ কত, এখানে হচ্ছে 15, এখানে 16, এখানে 10, মানে হচ্ছে টোটাল 41। 41 মানেই হচ্ছে তোমার 820 টাকা, তাই তো? তাহলে আমার টোটাল যে পুঁজি সেটা হচ্ছে 600। কত গুণ হয়েছে, এটা 20 গুণ হয়েছে, তাহলে এর সাথেও হবে 20 গুণ, মানে 6 দুগুণে 12 আর 3টা 0, 12,000 টাকা। অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। এখানে বলেছে पहली 8 भाज्य प्रकृत संख्याओं के माध्य अर्थात गौड़ और पहली 8 अभाज्य संख्याओं के माध्य का अंतर ज्ञात कीजिए। এখানে মাধ্য মানে হচ্ছে গড় এবং ভাজ্য সংখ্যা মানে হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে প্রথম 8টি মৌলিক সংখ্যার গড় এবং প্রথম 8টি যৌগিক সংখ্যার গড় তোমাকে বের করতে হবে, তারপরে তাদের ডিফারেন্স তোমাকে নিতে হবে। তাহলে এক্ষেত্রে কি করবে, প্রথম 8টি বিভাজ্য সংখ্যা, মৌলিক সংখ্যা কি কি, 2, 3, 5, 7, 11, তারপরে হচ্ছে তোমার 13, তারপরে হচ্ছে 17, 19। কতগুলো দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যাগুলো কি কি, যৌগিক সংখ্যা হচ্ছে 4, 6, 8, 10, 9, 10, 9, 10, তারপরে হচ্ছে 12, 14, 16, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবারে যোগ করতে বলেছে, টোটালটা যোগ করো, 8 দিয়ে ভাগ করো। তাহলে 3 2 হচ্ছে 5, 5 এ 10, 7 এ 17, 17, 17 আর এখানে 13 মানে 30, এটা হচ্ছে 41, 41 আর 19, 41 আর 19 মানে হচ্ছে 60, 60 আর 17 হচ্ছে 77/8। ওকে, আর এটার গড়টা কত, 6 4 10, এটা হচ্ছে 30, মানে 40 হলো। 40-এর পরে এটা হচ্ছে 20, 40 আর 20-তে হচ্ছে কত, 60, তাই তো? 10, 10 আর এটা 30, 40, 40 আর 20-তে হচ্ছে 60। আচ্ছা, এখানে কোনো কিছু বাদ পড়ে যায়নি তো? 6 4 10, এটা হচ্ছে 30, মানে 40 হলো, আর 20 60, 60 আর 10-এ 70, 70 আর 9-এ 79/8। আচ্ছা, এখানে যোগটা আরেকবার দেখবো। দেখো 19
3 2 5 5 10, তাহলে 10 হলো। আর এখানে দেখো 10-এর পরে এখানে 19 আর 11 মানে হচ্ছে 30, তাহলে 30 10-এ 40, এটা 10, আচ্ছা 10, আর এখানে এই দুটোতে হচ্ছে তোমার 30 মানে 40 হলো। 40 আর এখানে 20, 40 আর 20 60, 60 আর এখানে হচ্ছে 17, 60 আর 17-তে 77। ঠিক, তার মানে এখানে আমার একটা ভুল গেছে, একটু কাউন্ট করে নিচ্ছি ক্যালকুলেটরে। সেটা হচ্ছে 2 + 3 + 5 + 7 + 11 + 13 + 17 + 19, 77। আর এটার ক্ষেত্রে হচ্ছে 4 6 8 9 10 37 আর 12 49, আর এদিকের হচ্ছে তোমার 30, মানে 79। আচ্ছা, একটা ভুল গেছে, সেটা হচ্ছে এখানে আমাদের 15 হবে, তাই তো? তার মানে এটা 78 হবে, 78 হচ্ছে। তাহলে 78 - 77/8, তার মানে 1/8। देखो 2001 में एक कंपनी द्वारा अर्जित राजस्व 6,300 करोड़ है, जो 2010 में, তাহলে 2001-এ হচ্ছে 6,300 करोड़, 2010 में 8100 करोड़ था, और 2015 में 10,800 करोड़ है। 2001 से 2010 के बीच और 2010 से 2015 के बीच राजस्व आय में हुआ वृद्धि का अनुपात क्या है? তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 9, এটা দেখো 1800, আর এখানে ডিফারেন্সটা কত? সেটা হচ্ছে 2700। তাহলে অনুপাতটা কত হচ্ছে? 18-27, মানে 18-27, মানে হচ্ছে 9 দিয়ে 2 × 3। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, निम्न तालिका फरवरी 2018 से 4 सप्ताह के लिए वायु गुणवत्ता सूचकांक AQI दर्शाती है। फरवरी के महीने में कलकत्ता और दिल्ली में AQI के औसत में कितना अंतर है? ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে যে ভ্যালুটা রয়েছে দেখো, এই ভ্যালু থেকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। সেটা আছে 306, 200, 288, 274 আর 172। 4 সপ্তাহে এটা টোটাল যোগ হবে। 8 2 10, 6 4 10, 20 শূন্য হাতে রইল 2, 8 7 15, 8 7 22, 22 2 24, 4 হাতে রইল 2, 3 2 5, 24 4 হাতে রইল 2,
তাহলে 3 2 হচ্ছে 5, 2 7, 2 9 রেখে 10। এটা হচ্ছে কলকাতার ক্ষেত্রে। এবারে দিল্লির ক্ষেত্রে কত? 248, 246, আরো 246 আর 236। দেখো 3 6 18 আর 4 না 18 আর 8 18 আর 8 8 16 মানে 26, হাতে রইল 2। দেখো 4 3 12 3 15 আর 2 হচ্ছে 17, 17 7 হাতে রইল 1, 4 2 8 রেখে 9। তাহলে এদিকে তোমার হচ্ছে কত? আচ্ছা এখানে কি বলেছে দেখো, दिल्ली में औसत में कितना अंतर है। তাহলে দেখো 6 4 10 হাতে রইল 1, 7 রেখে 8 হলো 8 কত 14, 6 14, মানে এই দুটো ডিফারেন্সটা কত? 64। ঠিক আছে, তাহলে 64 যদি হয়, এটা এক মাসে টোটাল, তাহলে 4টা সপ্তাহ আছে মানে 4 দিয়ে ভাগ, তাহলে 16 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। एक वस्तु को 12% लाभ पर बेचा गया, यदि उसे 33 रुपीज अधिक से बेचा जाता तो प्राप्त लाभ 14% होता। वस्तु का क्रय मूल्य ज्ञात कीजिए। ঠিক আছে, তাহলে 12% লাভে প্রথমে বিক্রি করা হচ্ছে, তাহলে 100 টাকার জায়গায় 112 টাকায়, আর দ্বিতীয় ক্ষেত্রে 100 টাকার জায়গায় 114 টাকায়। তাহলে ডিফারেন্সটা কত? 2। তাহলে এখানে হচ্ছে 2 রেশিও, এটা সমানই হচ্ছে তোমার 33 টাকা। তাহলে তোমাকে ক্রয় মূল্য বের করতে বলেছে, না 100 দিয়ে 100 বের করতে বলেছে, তাহলে 50 দিয়ে গুণ করব, একেও 50 দিয়ে গুণ করব, 1650 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনটাতে। एक स्कूल में लड़कियों और लड़कियों की मिलकर औसत आयु 16.8 वर्ष है। लड़की का औसत आयु 15.4 और लड़कियों के औसत आयु মানে হচ্ছে বয়েজদের হচ্ছে এত, গার্লসদের হচ্ছে 82.2 এবং এভারেজে হচ্ছে 16.8। তাহলে এটা ডিফারেন্স আমরা কিন্তু এলিগেশন মেথডে অনেক সহজে বের করতে পারবো। 4 কত 8, 4 8, 6 কত, এটা হচ্ছে 1.4, আর এটার ক্ষেত্রে 8 কত 12, 4 12, হাতে রইল 1, 7 হলো 7 কত 8, 1 8, 4 12, হাতে রইল 1, 7 কত 8, 1 8, অর্থাৎ সমান সমান। তাহলে 1:1 অনুপাতে তাদের কিন্তু स्कूल में लड़कियों और लड़कों और लड़कियों की संख्या का अनुपात क्या है? 1:1। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো এরকম ভ্যালু আছে, তাহলে এখানে হচ্ছে আমার यदि p स्क्वायर प्लस q स्क्वायर माइनस r स्क्वायर इज इक्वल टू 0 है तो p टू द पावर 6 प्लस q टू द पावर 6 माइनस r टू द पावर 6 ভাগ p স্কয়ার q স্কয়ার r স্কয়ার का মান জ্ঞাত कीजिए। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারবো? এই জায়গা থেকে আমরা লিখছি, এই পোরশনটা লিখলাম। এবার দেখো p স্কয়ার প্লাস q স্কয়ার সমান হচ্ছে r স্কয়ার টু দি পাওয়ার, তাহলে p টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 প্লাস 3 p স্কয়ার q স্কয়ার ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার সমান হচ্ছে r টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে তুমি লেখো p টু দি পাওয়ার 6 q টু দি পাওয়ার 6 মাইনাস r টু দি পাওয়ার 6 প্লাস 3
পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটাকে আমি আর স্কোয়ার লিখতে পারি, ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি বলো পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 মাইনাস আর টু দি পাওয়ার 6, এটা সমান কত হবে? মাইনাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, তাই তো? তাহলে এই ভ্যালুটা ভাগ এইটা, তাহলে এটাকে যখন আমি ভাগ করব পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে, তার মানে এটাও পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে ভাগ হবে, তাহলে ভাগ করলে আসবে -3। অপশন 2 তে দেখো রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। तीन व्यक्तियों के एक व्यवसाय में 1/2:1/3:1/4 के अनुपात में धन निवेश किया। वर्ष के अंत में कुल इतना लाभ हुआ था, লাভ का सबसे बड़ा हिस्सा क्या होगा? ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাকে বের করতে গেলে 1:2 মানে 1/2 1/3 1/4 এটাকে কি করবে? এদের লসাগু দিয়ে গুণ করবে। 3 4 12 আর 2 এর সরি 2 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে 12 দিয়ে গুণ করো মানে 6 4 আর 3, তাহলে সব থেকে বড় হিস্সাটা পাওয়া যাবে এইখান থেকে। তাহলে 6 10 এটা হচ্ছে 13 আর এটা হচ্ছে এই জায়গায়, তাহলে 13 একে হচ্ছে 13, 13 দুগুণে 26 মানে 7200 টাকা। ऑप्शन 4 इज द राइट आंसर। पहला क्वेश्चन देखो, एक भिन्न का अंश हर में 2 कम है, यदि अंश का 2 से गुण किया जाता है और हर का 3 से गुण किया जाता है तो प्राप्त भिन्न 2/9 का बराबर होती है। भिन्न को ज्ञात कीजिए। তাহলে ধরে নিলাম সেটা হচ্ছে x/y। এবারে হচ্ছে हर की अंश हर से 2 कम है, तार माने y माइनस x इज इक्वल टू হচ্ছে 2। এবারে यदि अंश को 2 से गुण किया जाता है और हर को 3 से गुण किया जाता है तो प्राप्त भिन्न 2/9 के बराबर होती है। भिन्न को ज्ञात कीजिए। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এটা কেটে যাচ্ছে এটাও কেটে যাচ্ছে, তার মানে 3x ইজ ইকুয়াল টু y। তাহলে 3x ইজ ইকুয়াল টু y, এটা আমি এখানে গিয়ে জাস্ট বসাবো। তাহলে হচ্ছে 3x মাইনাস x ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু হচ্ছে 2/2, তার মানে হচ্ছে 1। তাহলে x এর মান যদি 1 হয় তাহলে y এর মান কত হবে? 3 × 1 মানে 3। তাহলে আমার সংখ্যাটা কত আসবে? x/y যেহেতু আমি ধরেছি তার মানে 1/3। ऑप्शन 2 इज द राइट आंसर। देखो পরের क्वेश्चन, ए और बी के कार्य क्षमताओं का अनुपात। আচ্ছা এই অঙ্কটা আমরা সম্ভবত করেছি তাই না? তার মানে এ এবং বি দুটো ক্যারেক্টার রয়েছে, তাদের এফিসিয়েন্সির রেশিও হচ্ছে 3:4। এখন তাদের যে টাইম টেকেনটা সেটা কিন্তু এর জাস্ট উল্টো রেশিওতে হবে, সেটা হচ্ছে 4:3। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে প্রশ্নে দেওয়া আছে এ किसी कार्य को 12 दिन में कर सकता है, মানে এটা হচ্ছে 12 দিন, মানে কত গুণ হয়েছে? 3 দিয়ে গুণ হয়েছে, তাহলে এর ক্ষেত্রেও এটা 3 দিয়েই গুণ হবে এবং এটা হবে 9 দিন। এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? এটা অলরেডি আমরা আজকের সেশনে করেছি এরকম একটা অঙ্ক, অর্থাৎ আমাদের পরীক্ষাতে কিন্তু অলরেডি এটা পড়েছে। আজকের মানে যে পেপারটা করা হচ্ছে সেই পেপারের ভিতরে এই কোশ্চেনটা রয়েছে। नेक्स्ट क्वेश्चन देखो, नेक्स्ट क्वेश्चन, वो छोटी से छोटी संख्या ज्ञात कीजिए जिसके 4 अंकों का सबसे छोटी संख्या में से घटाने पर
चार अंकों की सबसे छोटा संख्या में से घटाने पर प्राप्त संख्या पूर्ण वर्ग हो। তাহলে वो छोटी से छोटी संख्या ज्ञात कीजिए जिसे, যেটাকে 4 अंकों का सबसे छोटी संख्या, 4 अंकेর ছোট সংখ্যা হচ্ছে এটা, এর থেকে 4 अंकों का सबसे छोटी संख्या में से घटाने पर পূর্ণবর্গ होता है। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে প্রত্যেকটা সংখ্যা অপশন দেখে আমাদেরকে বিয়োগ করে দেখতে হবে। দেখো 120 যদি করা হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার 880, এটা কিন্তু পূর্ণবর্গ নয়। যদি তুমি 39 বিয়োগ করো তাহলে হচ্ছে 961, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর এটাই। অন্যগুলো তুমি চেক করে দেখতে পারো, এর থেকে ছোট সংখ্যাটাকে তুমি চেক করবে, বড় সংখ্যা চেক করার দরকার নেই। 24 হচ্ছে কি, 24ও কিন্তু হচ্ছে না, 976 হচ্ছে, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। চলে আসছি পরের কোশ্চেনে। √3 একাই ভুজা वाले समबाहु त्रिभुज का परिवृत्त का त्रिज्या ज्ञात कीजिए। অর্থাৎ এখানে তোমাকে বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের ভেতরে এবং বাইরে এরকম দুটি বৃত্ত অঙ্কন করা যেতে পারে, এটাকে বলা হয় অন্তর্বৃত্ত। আর এই বাইরেরটাকে বলা হচ্ছে, ভেতরেরটাকে বলা হচ্ছে অন্তর্বৃত্ত, আর বাইরেরটাকে বলা হচ্ছে পরিবৃত্ত। তোমাকে এখানে পরিবৃত্ত বের করতে বলেছে। তাহলে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের এখানে সরাসরি আমাদের ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে আচ্ছা, এখানে যদি বাহু এ হয় তাহলে অন্তর্বৃত্ত মান হবে a/2√3, আর পরিবৃত্তের মাপ হবে a/√3। ঠিক আছে, তাহলে আমাদের পরিবৃত্ত এখানে দেওয়া আছে এবং এর মান দেওয়া আছে √3, তাহলে √3/√3 মানে হচ্ছে 1, এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এখানে এইভাবে দেওয়া আছে, এক্স এর মান বের করতে বলেছে, স্কোয়ারিং করে দাও, দুদিকে স্কোয়ারিং 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 করে দাও। স্কোয়ারিং করলে আসছে 19 - x√12 ইজ ইকুয়াল টু, এটাকেও স্কোয়ারিং হবে, মানে 4 আর 3 হচ্ছে 7, আর এটা হচ্ছে 2√12। তাহলে এক্স এর ভ্যালু তুমি এদিকে নিয়ে এসো, এটা এদিকে নিয়ে এসো, মানে 12 মাইনাস এটা প্লাস 2√12 ইজ ইকুয়াল টু x√12। ওকে, তাহলে এখান থেকে তুমি √12 কমন নাও, তাহলে √12 প্লাস 2 ইজ ইকুয়াল টু x√12। দেখো এটা কেটে যাচ্ছে, তাই না? তাহলে এক্স এর ভ্যালু কত আসছে, এটাকে তুমি লেখো এবারে 2 প্লাস এটাকে লেখো 2√3। দেখো এটা কিন্তু আমাদের অপশনে আছে, সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। কি বলেছে, एबीसी एक समबाहु त्रिभुज है,
पी क्यू और आर क्रमशः ए बी बी सी और ए सी भुजाओं के मध्य बिंदु है। আচ্ছা, এবারটাও দেখো একটা সমবাহু থেকে ত্রিভুজ থেকে কোশ্চেনটা এখানে কি বলছে যে আরেকটা এদের জাস্ট মিডিল পয়েন্ট গুলোকে যদি আমরা যোগ করে দিই, এদের মিডিল পয়েন্ট গুলোকে আমরা যদি জাস্ট যোগ করে দিই এইভাবে, মিডিল পয়েন্ট গুলোকে আমরা যদি যোগ করে দিই তাহলে হচ্ছে এ বি সি পি কিউ আর, ঠিক আছে, ছবিটা যাই হোক মোটামুটি এরকম। তাহলে বলছে ত্রিভুজ কে ভুজা কে লম্বাই এখানে দেওয়া আছে প্রত্যেকটা 4 যদি হয় তাহলে পি কিউ আর এর তোমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন এটা আমাদের একটা প্রুফ রয়েছে, সরাসরি প্রুফ, সেটা হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 1/4, চারটা দেখতে পাচ্ছ 1 2 3 4, 1/4 অফ এ বি সি। এখন এ বি সির ক্ষেত্রফল কি হবে? √3/4 ইন্টু 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার কেটে যাচ্ছে, মানে √3 হচ্ছে এই প্রশ্নে সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কक्षा এক্স, আচ্ছা আমি একটু কোশ্চেনটা বড় করে নিচ্ছি তোমাদের দেখতে সুবিধা হবে। সেটা হচ্ছে দেখো कक्षा एक्स बोर्ड के परीक्षा में बैठने वाले छात्रों का कुल संख्या 360 में से 10% छात्र ने ए ग्रेड पेज है। एक्स बोर्ड परीक्षा में बैठने वाले कुल संख्या टोटाल আছে ए प्लस बी प्लस सी प्लस डी, টোটাল মিলিয়ে হচ্ছে 360। তার 10% छात्रों ने ए ग्रेड, 20% छात्रों ने बी ग्रेड, 30% छात्रों ने सी ग्रेड और 40% ने डी ग्रेड प्राप्त किया। दिया गया पाई चार्ट में से ग्रेड ए और ग्रेड बी में प्राप्त करने वाले छात्रों का कुल संख्या ज्ञात कीजिए। অর্থাৎ আমাদেরকে এ 10% আর বি এর 20% মানে 30% এর টোটাল সংখ্যাটা বের করতে বলছে। এটা এর, এটা হচ্ছে বি এর, টোটাল 30% বের করতে বলছে। তাহলে 360 এর আমরা যদি 30% বার করি তাহলে খুব সহজেই তোমরা বলতে পারবে এটা হচ্ছে 108। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো কিন্তু খুব সহজ কোশ্চেন আছে। किसी भी प्राकृत संख्या n के लिए 6n-5n के परिणाम का अंतिम अंक हमेशा क्या होता है? অর্থাৎ ইউনিট ডিজিটটা তোমাকে এখানে বের করতে বলেছে। তো দেখো n এর ভ্যালু যাই হোক না কেন, 6 কে যতবারই তুমি গুণ করো না কেন, মানে ইউনিট ডিজিটে যে 6 রয়েছে সেটা সব সময় কিন্তু 6 দেবে, আর এখানে সব সময় কিন্তু 5 দেবে। তাহলে তাদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে তোমার ওই সংখ্যাটা, মানে অন্তিম সংখ্যা বা ইউনিট ডিজিট, সেটা হচ্ছে 1। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 1। চলে আসছি পরের কোশ্চেনে। एक संख्या में 20% का वृद्धि की जाती है और उसके बाद 40% की कमी कर जाती है। তাহলে n ছিল একটা সংখ্যা, তাতে 40% বৃদ্ধি করে হলো 140 এর 100, তারপরে उसके बाद 40% की कमी की जाती है, মানে হচ্ছে 60 থেকে 100 করা হলো, 60/100 सॉरी। তাহলে সংখ্যাओं में शुद्ध परिवर्तन क्या है? তাহলে এখানে হচ্ছে দেখো এখানে 100 আর এখানে দুটো শূন্য, 6 14 তে হচ্ছে 84/100, মানে তুমি ডাইরেক্ট বলতে পারো n এর রেসপেক্টে 100 - 16/100, অর্থাৎ 16% কিন্তু কমেছে, 16% কমেছে ওভারঅল। পরের কোশ্চেনটা দেখো, এই ধরনের কোশ্চেন একটা দেখো তোমরা অলরেডি করেছো, সেটা হচ্ছে এখানে যদি পি নাও তাহলে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু বলো। আচ্ছা এখানে এরকম ভাবে রয়েছে তাই তো,
তাহলে এটা হচ্ছে 2 প্লাস 0.2 ভাগ 0.4, এটা গুণটা আগে করতে হবে, -2। তাহলে এখান থেকে হচ্ছে 2 প্লাস 0.2 0.4 দিয়ে যখন আমি ভাগ করছি তখন আসছে 1/2। এই ভাগটা যখন করা হবে তখন কত আসবে? 1/2 মানে 0.5 -2, মানে উপরে পাচ্ছি 0. পি এর ভ্যালু পেলাম। এবারে কিউ এর ভ্যালু, কিউ এর ভ্যালুর ক্ষেত্রে দেখো কিউ এর ভ্যালু কি কি দেওয়া রয়েছে, 2 মাইনাস 0.2 ভাগ 0.4 এই গুণটা, আর এটা হচ্ছে -1। তাহলে হচ্ছে 2 মাইনাস 0. এটা হচ্ছে হাফ মানে 0.5 -1, তাহলে এটা হচ্ছে 0.5। তাহলে পি বাই কিউ এই ভ্যালুটা কত হবে? 0.5 বাই 0.5 মানে হচ্ছে 1। চলে আসছি পরের অঙ্কে। এখানে বলেছে यदि cos 2 थीटा इज इक्वल टू साइन थीटा और थीटा 0 और 90 के बीच में होता है तो थीटा का मान ज्ञात कीजिए। তাহলে এখানে আছে cos 2 থিটা, তাহলে cos 2 থিটার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো? এইটা দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আমরা ফর্মুলাটাকে আরেকটু সহজ করার জন্য 1 মাইনাস sin স্কয়ার থিটা বলতে পারি। তার মানে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটা সমান দেওয়া রয়েছে দেখো sin থিটা। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো 2 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে সহজভাবে প্রকাশ করার জন্য তুমি sin থিটাকে x এ কনভার্ট করে নাও, তাহলে হচ্ছে 2x স্কয়ার মাইনাস প্লাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x থেকে তুমি x প্লাস 1 পাচ্ছ, আর এখান থেকে মাইনাস থেকে x প্লাস 1 পাচ্ছ ইজ ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে x এর মান হচ্ছে -1 আর x এর মান হচ্ছে হাফ। এখন যদি -1 নেওয়া হয় তাহলে কিন্তু এই কন্ডিশনটা ফিল আপ করছে না, 0 থেকে 90 এর ভেতরে থাকছে না। তাহলে x এর মান হচ্ছে হাফ, এবং x এর কত ডিগ্রি তোমরা জানো, এটা x তো নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইন থিটা। তাহলে সাইন কত ডিগ্রিতে হয় এটা তোমরা জানো, সেটা হচ্ছে cos 30 ডিগ্রি। তাহলে সরি হ্যাঁ, সাইন কত ডিগ্রিতে এই ভ্যালুটা হয় তোমরা জানো, সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে হয়, অর্থাৎ থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আজকের সেশনের মধ্যে লাস্ট क्वेश्चन। देखो, दी गई सारणी के एक विशेष शहर में एक परीक्षा उत्तीर्ण करने वाले छात्रों का संख्या का दर्शाती है। यदि किसी वर्ष में परीक्षा में बैठने वाले छात्रों का संख्या इतना है 3,54,000, तो सभी 3 वर्षों में लगभग औसत उत्तीर्ण प्रतिशत ज्ञात कीजिए। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে যোগ করতে হবে, প্লেন যোগ করবে ছাত্রছাত্রী মিলে। আচ্ছা, এখানে যোগ করছি আমি, সেটা হচ্ছে 128734 প্লাস 115526। তাহলে হচ্ছে টোটাল উত্তীর্ণতা কত আছে, 244,260। পরেরটাতে দেখো 130,567 প্লাস 124,313।
তাহলে হচ্ছে 254880, তারপরটাতে হচ্ছে 129209 প্লাস 122131, তাহলে হচ্ছে 251340। এটাকে এবারে আমরা যদি যোগ করি, প্লাস আমাদের হচ্ছে 254880 প্লাস 244260, টোটালটা এত, ডিভাইড বাই 3 বছরে এতটা এভারেজ, তাহলে হচ্ছে আমার 250160। আর টোটাল পরীক্ষার্থী হচ্ছে টোটাল পরীক্ষার্থী 000। ঠিক আছে, তাহলে 25/35 ইন্টু 100 নাও, তাহলে এটা 5, এটা হচ্ছে 7, মানে 500/700, 500/700 না 7, তারপরে 71.42, মানে 71 এই প্রশ্নে সঠিক উত্তর, যেহেতু নিয়ারেস্ট আমাদের যাচ্ছে। তো এর সাথে সাথে আমাদের আজকের সেশন এখানেই শেষ হচ্ছে। আমরা বেশ কয়েকটা অঙ্ক করলাম, যেগুলো তোমাদের আপকামিং যে এনটিপিসি তে বটে, তার সাথে সাথে জুনিয়র ইঞ্জিনিয়ার, এএলপি গ্রেড গ্রুপ ডি, আরপিএফ, এছাড়া রেলের বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবদান পালন করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।